ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি এসেছি আপনাদের সামনে বিজ্ঞান অ্যাসাইনমেন্ট পঞ্চম সপ্তাহের বিষয় নিয়ে। তো সেটা নিয়ে আমরা একটু কথা বলবো, আপনারা সেই কথাগুলো শুনবেন। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কেন? তো শিক্ষার্থী বন্ধু, অ্যান্টিবায়োটিক সিরাপ হচ্ছে একটা মিশ্রণ। এই মিশ্রণটাকে সাসপেনশন বলে। এক, অ্যান্টিবায়োটিক সিরাপ হচ্ছে একটি মিশ্রণ যাকে সাসপেনশন বলে। সাসপেনশন এমন একটি মিশ্রণ যেখানে মিশ্রণের উপাদানগুলো আংশিক পৃথক হয়। উপাদানগুলো পৃথক হয়ে যায়। উহার উপাদানগুলো পৃথক হয়ে যায় এবং ভারী উপাদানগুলো পাত্রের তলায় তলানি হিসেবে জমা থাকে। তো শিক্ষার্থী বন্ধু, এখন আমরা যদি উপর থেকে অ্যান্টিবায়োটিক সিরাপ খাই, তাহলে যে উপাদানটা আমাদের পাত্রের তলায় পড়ে গেছে সেইটা তো আমার খাওয়া হলো না। তো মেডিসিন যখন তৈরি করা হয়েছে যে মিশ্রণটা আমার শরীরের জন্য উপকার হবে, সেইভাবেই তো। তাই আমরা যখন ঝাঁকি দিয়ে নিব, তখন মিশ্রণের সবগুলো উপাদান আবার সমভাবে বিস্তৃত হবে মিশ্রণের মধ্যে। ভারীটা যে নিচে, হালকাটা উপরে এমন থাকবে না। আর এই জন্যই আমরা সিরাপ ঝাঁকিয়ে খাব, যেন মিশ্রণের সকল উপাদান সমভাবে মিশ্রিত হয়, মিশ্রণের মধ্যে সমভাবে পরিবৃপ্ত থাকে, এবং সেইটাই আমাদের হবে উপাদেয় খাদ্য, অ্যাজ এ মেডিসিন, ওষুধ হিসাবে। তাই আমরা অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকিয়ে খাবো। ঝাঁকিয়ে না খেলে কি হবে? আমরা দু একটা ভারী উপাদান পাবো না, ওটা পাত্রের তলায় তলানি পড়ে থাকবে। তাহলে কি হবে? ডাক্তার যে কারণে আমাকে প্রেসক্রাইব করেছে ওষুধটা খাওয়ার জন্য, সেই কারণটা বাস্তবায়িত হবে না। দুধ কি জাতীয় মিশ্রণ? দুধ হচ্ছে কলয়েড শ্রেণীর মিশ্রণ। এখানে অতি সূক্ষ্ম কণা থাকে। এই মিশ্রণের উপাদানগুলো অত্যন্ত সূক্ষ্ম কণা রূপে থাকে, অত্যন্ত সূক্ষ্ম কণা রূপে বিরাজ করে। এই মিশ্রণকে অধিকক্ষণ রেখে দিলেও তলানি পড়ে না। এই মিশ্রণকে অধিকক্ষণ রেখে দিলেও তলানি পড়ে না। তো দুধ একটি কলয়েড শ্রেণীর মিশ্রণ।
এক, ইহাতে পানি বেশি বেশি থাকে। তাই ইহাকে অবিচ্ছিন্ন দশা বলা হয়। দুই, ইহাতে চর্বি খুব কম পরিমাণে থাকে। ইহাকে ডিসপার্স ফেস্ট বা বিচ্ছিন্ন দশা বলা হয়। ডিসপার্সড ফেজ বা বিচ্ছিন্ন দশা বলা হয়। ডিসপার্সড ফেজ বা বিচ্ছিন্ন দশা বলা হয়। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধু, এক্ষেত্রে কণার আকার, এই যে ক্ষুদ্রতম কণা বললাম, এই ক্ষুদ্রতম কণার আকার 1 থেকে 1000 ন্যানোমিটার। ন্যানোমিটার, তো শিক্ষার্থী বন্ধু 1 ন্যানোমিটার মানে কত ছোট আমরা একটু বলার চেষ্টা করি। 10⁻⁹ মিটার। আপনারা কিন্তু বোঝেননি, সহজ কথা 1 মিটার, একে ভাগ করতে হবে 1-এর পরে 9টা শূন্য, 6, 7, 8, 9, এটা হচ্ছে ন্যানোমিটার। 1 মিটারের কি হলো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মানে 100 কোটি ভাগের 1 ভাগ। তাহলে 1 মিটার কত বড়? আপনি দেখছেন, আপনার মার সাথে কাপড় চোপড় কিনতে গেছেন, একটা কাঠি 1 মিটার, ওটার 100 কোটি ভাগের একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 100 কোটি ভাগ। 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ হচ্ছে 1 ন্যানোমিটার। তাহলে মানে আমি বুঝতে চাচ্ছি জিনিসগুলো খুবই ছোট। আর সাসপেনশন যেহেতু পৃথক হয়ে যায় উপাদানগুলো, এই সাসপেনশনের আকার যেটা, এটার আকারটা কিন্তু আবার 1 মাইক্রোমিটার। 1 মাইক্রোমিটার আকার বড় আর কি অপেক্ষাকৃত, মানে 10⁻⁻6 মিটার। তো 10⁻⁻6 মানে কি? 1 মিটারের 1-এর পরে 6টা শূন্য, মানে 10 লক্ষ, যেটাকে আমরা বলি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1 মিটারের 10 লক্ষ ভাগের 1 ভাগ হচ্ছে মাইক্রোমিটার। মাইক্রোমিটার আমরা সাধারণত এরকম একটা ইউ এর মতো একটা চিহ্ন দিই, মাইক্রোমিটার। আর বাংলায় লিখলে মাইক্রো, এই যে মাইক্রো বাস তোমরা বলো, ছোট ছোট বাস, মাইক্রোমিটার। তার মানে আমি বলতে চাচ্ছি যে আকারের দিক থেকে কলয়েড খুবই ছোট, 10⁻⁹ আর 10⁻⁶। তাই সাসপেনশনের কণাগুলো বড়, এই জন্যই মানে বেশিক্ষণ রেখে দিলে মিশ্রণ থেকে উপাদানগুলো আলাদা হওয়ার সুযোগ পায়। আর দুধকে যদি আপনি সারা দিনও রেখে দেন, কখনোই নিচে ভারী উপরে হালকা এরকম জমা হবে না। কিন্তু যে সিরাপ আপনার মা আপনাকে ছোটোবেলা খাওয়াতেন, বা আপনার দাদিকে এখন আপনার আম্মা ওষুধ তৈরি করে খাওয়ায়, সিরাপ বয়স্কদের জন্য এবং বাচ্চাদের জন্য, মানে মানে মাঝবয়সী লোকদের জন্য সিরাপ লাগে না সাধারণত। তো যাই হোক, ওই সিরাপটা হচ্ছে সাসপেনশন, এখানে ভারী ভারী কণা নিচের দিকে পড়ার সুযোগ আছে, যা কলয়েডে নেই। তো শিক্ষার্থী বন্ধু, আমরা ব্যাখ্যা করে দিলাম যে এটা আসলে দুধ কি জাতীয় মিশ্রণ, আমরা সেই সম্বন্ধে বলেছি, আকার বলেছি, এটা কলয়েডের মিশ্রণ, এতে পানি বেশি পরিমাণ থাকে, অবিচ্ছিন্ন দশা, একে ডিসপার্স ফেজ বা বিচ্ছিন্ন দশা বলা হয়। কণার আকার বলেছি, আমরা ব্যাখ্যা করেছি, এবং সারাদিন দুধ রেখে দিলেও মানে ভারী বস্তু আলাদা হবে এমন সুযোগ নেই, কারণ কণাগুলো অত্যন্ত সূক্ষ্ম, যা ভাসমান থাকবে, পানিতে চর্বিগুলো ভেসে ভেসে থাকে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধু, এখানে সরল যন্ত্র মানে কি? যে যন্ত্রের সাহায্যে কাজকে সহজে করা যায় সেটাই সরল যন্ত্র। আপনারা সকালে একটা জিনিস খেয়াল করবেন, ঝাড়ুদাররা যে ঝাড়ু দেয় রাস্তাঘাট, ওদের ওই ঝাড়ুর পিছনে একটা লাঠি লাগানো থাকে, তাতে করে দ্রুত ঝাড়ু দিতে পারে। ধরেন একজনের ভাগে 1 কিলোমিটার রাস্তা ঝাড় দেওয়া থাকে, একজন ঝাড়ুদারের দায়িত্ব, দেখবেন যে 10 মিনিটের মধ্যে ঝাড়ু দিচ্ছে। অথচ আপনাদের বাসায় যে কাজের বুয়াটা আপনার বাড়িতে ঝাড় দিতেই আধা ঘন্টা লাগিয়ে ফেলে। তো শিক্ষার্থী বন্ধু, যান্ত্রিক সুবিধা সে যন্ত্র দ্বারাই কাজ করব, কিন্তু সুবিধা আদায় করে নিব। তো এখানে আমাদের একটি সরল যন্ত্রটাকে জাঁতি বলা হয়। যাদের বাসায় পান খায়, দাদু, মামা, কাকা, বাবা,
তারা হয়তো জাতির সাথে পরিচিত হয়েছেন। এটা হচ্ছে একটা দ্বিতীয় শ্রেণীর লিভার, কারণ এর ফালক্রামটা আছে, আংটাটা আছে সামনে, আর এরকম জায়গায় আমরা মাঝখানে রাখি সুপারি, আর এখানে আমরা বল প্রয়োগ করি, এখানে বল প্রয়োগ করি, হাত দিয়ে চাপ দিই, তাতে করে সুপারিটা কেটে যায়। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এটাকে যদি আরও কাছে নিই তাহলে এর কাটার দক্ষতা বাড়ে। আমরা কেচি দিয়ে যেমন কাপড় কাটতে যতই আমরা কেচিটা হাতের কাছে নিই, ততই মানে গোড়ার দিকে, কেচির মাথার চেয়ে গোড়ার দিকে নিয়ে আসি, ততই খাঁস খাঁস করে কাপড় কাটে মাথার চেয়ে গোড়ার দিকে। তা আমি বলছি যে ফালক্রামের কাছে নিলেই এক্ষেত্রে কাজ করার সুবিধা। কোন শ্রেণীর লিভার? এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। যুক্তি কি? কারণ এখানে ফালক্রাম এক পাশে থাকে, ফালক্রাম আরেক পাশে বল প্রয়োগ করা হয়, মাঝখানে এই জায়গাগুলো সুপারি, ভার। তো শিক্ষার্থী বন্ধু, আমরা এটাকে যতই সামনে দিব কাজ সুবিধা হবে। সামনে দেওয়া মানে কি? এটা যখন এখানে যায় তখন বলবাহুর দৈর্ঘ্যটা বেড়ে যায়। তার মানে বলবাহুর দৈর্ঘ্য যতই আমরা বাড়াবো যান্ত্রিক সুবিধা ততই বেশি। বলবাহুর দৈর্ঘ্য বাড়াবো আর ভারবাহুর কমবে। এখানে ভার বলতে আমরা সুপারিকে বলছি, সুপারি। এটাকে যত কাছে নিব তার মানে কি এই বাহুর দৈর্ঘ্যটা কমে যাবে, ততই সুবিধা হবে। আর কিভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায়? বাড়াতে গেলে কি করব? সুপারিকে আমরা ফালক্রামের কাছে নিব, তাহলে আমাদের সুবিধাটা বেড়ে যাবে। তাহলে এটা নিয়ে আমাদের কথা শেষ। এটা কেন দ্বিতীয় শ্রেণী? যে এর এক পাশে ফালক্রাম, আরেক পাশে বল প্রয়োগ করা হয়, মাঝখানে থাকে ভার, এই জন্য এটা মানে দ্বিতীয় শ্রেণীর লিভার। সুবিধা কিভাবে বাড়ানো যায়? আমরা ভারকে যদি ফালক্রামের কাছে নিয়ে যাই, তার মানে বলবাহুর দৈর্ঘ্য কমিয়ে, বলবাহুর দৈর্ঘ্য বাড়িয়ে আর ভারবাহুর দৈর্ঘ্য কমিয়ে। এক্ষেত্রে বলবাহুর যখন এটা যত কাছে নিব কি হবে? এই বাহুটা বাড়বে। যেখানে বল প্রয়োগ করি সেটা হচ্ছে বলবাহু, বলবাহুর দৈর্ঘ্য বাড়ানো হয়। আর যেখানে ভারটা থাকে সেটা হচ্ছে ভারবাহু। তার মানে কি ভারবাহু যত ছোট হবে এবং বলবাহু যত বেশি হবে তত সুবিধা। কারণ কি যান্ত্রিক সুবিধার একটা সূত্র আছে, আপনাদের পাঠ্য বই ভালো করে পড়বেন, অধ্যায় 11 পেয়ে যাবেন। যান্ত্রিক সুবিধা হচ্ছে বলবাহুর দৈর্ঘ্য ভাগ ভারবাহুর দৈর্ঘ্য। তো বিষয়টা কীরকম দেখুন, আমি একটু বলি। ধরুন কোনো কারণে এটাকে করা হলো 10, এটাকে 1, তাহলে কি হলো? 10। আর এটাকে করা হলো 10, এটা 2, তাহলে কি হলো? 5। তার মানে কি আমরা চেষ্টা করব বলবাহুর দৈর্ঘ্য বাড়াতে আর ভারবাহুর দৈর্ঘ্য কমাতে। ভারবাহু যত কমবে তার মানে কি যতটা সুপারি ফালক্রামের কাছে যাবে তত আমাদের সুবিধা বেশি হবে। তাই আমরা বলবাহু বাড়িয়ে এবং ভারবাহু কমিয়ে, বলবাহু বাড়ানো মানে ভারবাহু কমে যাবে, যান্ত্রিক সুবিধা বেশি হবে। তাহলে আমরা এই কাজ করতে পারি, বলবাহু দৈর্ঘ্য বাড়াবো এবং ভারবাহুর দৈর্ঘ্য কমাবো। এবার শিক্ষার্থী বন্ধু, আমরা আরেকটি যন্ত্র, এটা আপনারা দেখছেন হাতুড়ি, এটা হচ্ছে জাতি। তাহলে এটা কি? জাতি। এই জাতির সাহায্যে আমরা কি করি? ওই যে সুপারি কাটা, যারা পান খায় তাদের জন্য সুবিধা হয়। আর এটা হচ্ছে হাতুড়ি। হাতুড়ি দ্বারা আমরা কি করি? আমরা কোনো জায়গায় পেরেককে যদি আঘাত করতে হয় তাহলে এটা দিয়ে আমরা আঘাত করি। আবার দেখা যাচ্ছে যে কোনো জায়গায় পেরেক উঠানো দরকার, আমরা হয়তো বসতে গেলে আমাদের কাপড় চোপড় ছিঁড়ে যেতে পারে, তো পেরেকে এই হাতুড়ির মাথায় আবার তোলার একটা ব্যবস্থা থাকে। তখন কি করা হয়? আমরা বেঞ্চের কাছে বা টেবিলের কাছে বা খাটের কাছে যে আমরা এটাকে বাঁকা করে বসিয়ে দিয়ে তোলার চেষ্টা করি। এক্ষেত্রে শিক্ষার্থী বন্ধু, এই যে মানে কাঁটা তুলতে যে বাধাটা হয়, আমরা যে বাধাটা প্রয়োগ, এখানে কি করা হয়? আমরা এখানে ঠেস দিই। ভারবাহুর দৈর্ঘ্য কমানো বাড়ানো যায় না, তবে বলবাহুর দৈর্ঘ্য আমরা যতটা সম্ভব প্রান্তের দিকে, আমরা এইভাবে কাঁটাটা নিয়ে প্রান্তের দিকে চাপ দিই, তাহলে কাঁটাটা সহজে ওঠে। তাই এখানে ভারবাহুর দৈর্ঘ্য পরিবর্তন করা সম্ভব হয় না, কারণ এখানে ভার বলতে আমাদের যে লোহাটা পুঁতে গেছে কাঠের মধ্যে, তার সাথে ঠেস দিয়ে আমরা হাতুড়ি দিয়ে উঠানোর চেষ্টা করছি। এক্ষেত্রে আমরা ওই বাধাটাকেই ভার হিসাবে কাউন্ট করতেছে। আর এটাকে প্রথম শ্রেণীর লিভার বলা হয় এই কারণে যে এখানে ফালক্রাম থাকে এক পাশে, হ্যাঁ, আর ফালক্রাম থেকে এক পাশে, বল প্রয়োগ করে আরেক পাশে, আর মাঝখানে আমরা দেখছি কি এখানে কি থাকে? এখানে দেখা যায় যে আমরা বল প্রয়োগ করি মাঝখানে। শিক্ষার্থী বন্ধু, আমাদের যে কাজটার কথা বলছি আমরা, যেটা আমাদের হাতুড়ি, হাতুড়িতে আমাদের সুবিধা কি? ফালক্রাম মাঝখানে, ফালক্রাম মাঝখানে, মাঝে ভার এক পাশে, বল আরেক পাশে। মানে বিষয়টা কীরকম? আমরা যখন এটা দিয়ে কাজ করা শুরু করি, এখানে ধরুন একটা কাঁটা পুঁততে আমরা এটা ব্যবহার করি, ভার তখন এই কাঁটাটাই কাজ করে, যখন কাঁটা উঠাই তখন এটা ভার কাজ করে। আর আমরা এখানে হাতুড়ি ধরে এরকমভাবে বল প্রয়োগ করি, মানে এটা যদি হাতুড়ির মাথা হয় এইভাবে মারি, তার মানে বল প্রয়োগ করি আমরা এদিক দিয়ে।
আর ফালক্রামটা মাঝখানের ওইটা থাকে মাঝে। তো এই জন্য এটাকে আমরা বলে থাকি প্রথম শ্রেণীর লিভার, যে ভার এক পাশে থাকবে, বল প্রয়োগ করবো আরেক পাশে, আর ফালক্রাম থাকবে মাঝখানে। এটাকে বলা হয় প্রথম শ্রেণীর লিভার। তো এক্ষেত্রে কাঁটা উঠানোর ক্ষেত্রে আমরা বল বাহুর দৈর্ঘ্যকে চেঞ্জ করতে পারি, কিন্তু ভার বাহুর দৈর্ঘ্যকে চেঞ্জ করতে পারি না। আমরা কাঁটার কাছে হাতুড়িকে ঠেস দিয়ে এর মাথাটা কাঁটার সাথে লাগিয়ে আস্তে করে আমরা এখানে বল প্রয়োগ করে কাঁটা তোলার চেষ্টা করি। এক্ষেত্রে বল বাহুর দৈর্ঘ্য বাড়ানো হয়, আমরা একদম প্রান্তে ধরি, হাতুড়ির প্রান্তে ধরি। হাতুড়ি যদি এটা হয় এরকম জায়গায় ধরি, তাহলে কাঁটাটা সহজে উঠে আসে। আমি যদি এইভাবে ধরি তাহলে উঠানোটা কঠিন হবে। তো শিক্ষার্থী বন্ধু, এখানে ভার বাহুর দৈর্ঘ্যকে পরিবর্তন করা সম্ভব হয় না, তবে বল বাহুর দৈর্ঘ্য পরিবর্তন করে কাজকে সহজ করা যায়। তো শিক্ষার্থী বন্ধু, এইটুকুনি আমাদের আজকের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে আলোচনার বিষয়বস্তু ছিল। তো আপনারা অধ্যায় 11টা পড়ে নেবেন, নিয়ে আমাদের কথাগুলো কাজে লাগিয়ে একটা সুন্দর অ্যাসাইনমেন্ট জমা দেবেন, সেই প্রত্যাশা নিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আর আপনাদের যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন। আমরা সপ্তম শ্রেণীর অনেকগুলো ক্লাস আমাদের চ্যানেলে দিয়ে রাখছি, আগামীতে আরও দিব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শুভ বিদায়, ভালো থাকবেন।